বন্ধুরা বর্তমান দিনে উন্নত টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা কত সহজেই নতুন নতুন শহর নির্মাণ করে নিতে পারছি, আধুনিক শহরগুলিকে আরও আধুনিক করে নিতে পারছি। কিন্তু তার সত্ত্বেও আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে একটি রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলাও এখনও পর্যন্ত আমাদের সাধ্যের মধ্যে কুলিয়ে উঠতে পারেনি। এই স্থানটি এতটাই বিপজ্জনক স্থান যেখানে সাধারণ মানুষ ঠিকমতো যাতায়াত পর্যন্ত করতে পারে না, কিন্তু তার সত্ত্বেও এখানে কোনো রোড বা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হয়নি। বন্ধুরা এখন আমরা যে স্থানটির কথা বলছি সেই স্থানটির নাম হলো দারিয়ান গ্যাপ। পানামা আর কলম্বিয়ার মধ্যবর্তীতে অবস্থিত এই 100 মাইল এরিয়া বিশিষ্ট জঙ্গলে এসে উপস্থিত হওয়ার মানে হলো সাক্ষাৎ মৃত্যুকে দর্শন করা। আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই জঙ্গলটি এতটাই বিপজ্জনক একটি জঙ্গল যে এখানে আজ পর্যন্ত কোনো রেলওয়ে বা রোড গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি। এখনও পর্যন্ত মাত্র 22 বার গাড়ি বা জিপের সাহায্যে এই স্থানটিকে ক্রস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এত কিছুর পরেও প্রতি বছর কয়েক লক্ষ মানুষ শুধুমাত্র পায়ে হেঁটেই এই বিপজ্জনক জায়গাটিকে ক্রস করার চেষ্টা করে থাকেন। আর প্রতি বছর এই জঙ্গলটিকে ক্রস করার কারণেই কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু কেন এই জঙ্গলটি এতটা বিপজ্জনক একটি জঙ্গল? কেন এই জঙ্গলে কোনো রোড বা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি? আসুন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তরগুলি খোঁজার চেষ্টা করি। বন্ধুরা একথা তো আমরা আপনাদেরকে একটু আগেই বলেছি যে দারিয়ান গ্যাপ পানামা এবং কলম্বিয়ার মধ্যবর্তীতে অবস্থিত একটি বিপজ্জনক জঙ্গল। এখন এই জঙ্গলটিতে যদি কোনোভাবে রোড বা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হয় তাহলে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপন অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এত কিছুর পরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য এই দারিয়ান গ্যাপের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়নি। আসুন এবার আমরা একটু সেই কারণগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। প্রাকৃতিক কারণ। বন্ধুরা এই দারিয়ান গ্যাপ লাইন অফ ইকুয়েডর থেকে বেশ কিছুটা উপরের দিকে অবস্থিত হওয়ার কারণে এখানে আবহাওয়া খুব উষ্ণ এবং চরম প্রকৃতির। আর তার সাথে সাথেই এই দারিয়ান গ্যাপের উপরের প্রান্তেই প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগর অবস্থিত হওয়ার কারণে এখানকার হিউমিডিটিও প্রচণ্ড বেশি। এখন এই সমস্ত কিছু প্রাকৃতিক কারণের জন্য এই দারিয়ান গ্যাপের 365 দিনের মধ্যে 300 দিনই এখানে বৃষ্টিপাত লেগে থাকে। এই বিশাল পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই দারিয়ান গ্যাপে সারা বছরই এক চরম আবহাওয়া বিরাজমান থাকে। আর তার সাথে সাথেই এই দারিয়ান গ্যাপে ল্যান্ডস্লাইডিংও প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই সমস্ত কারণের জন্যই এই অঞ্চলে এখনও পর্যন্ত রোড বা রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করার কোনো চেষ্টাই করা হয়নি। বিষাক্ত পোকামাকড় ও জীব। এত উষ্ণ এবং চরম আবহাওয়া সম্পন্ন একটি অঞ্চল হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে বিষাক্ত জীব এবং পোকামাকড় দেখতে পাওয়া যায়। এখন যে সমস্ত মানুষেরা এই জঙ্গলে পায়ে হেঁটে পার করার চেষ্টা করে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই বিষাক্ত জীব এবং পোকামাকড়ের কামড়ে মারা যান। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই জঙ্গল পার করার সময় বেশিরভাগ মানুষই কিন্তু এই বিষাক্ত জীবজন্তুর কামড়ে মৃত্যুবরণ করে থাকেন। এছাড়া এই অঞ্চলের ডাকাত এবং চোরের উপদ্রবও অত্যন্ত বেশি। অনেক সময় অনেক মানুষ এই চোর ডাকাতের কবলে পড়েও নিজের প্রাণ হারিয়ে থাকেন। অর্থনৈতিক কারণ। বন্ধুরা প্রাকৃতিক কারণগুলি ছাড়াও এই অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণও বর্তমান রয়েছে, যার ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কোনো চেষ্টাই করা হয়নি। আসলে এই অঞ্চলটি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে খুব জটিল একটি অঞ্চল, তাই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নত করার চেষ্টার ক্ষেত্রে কোনো দেশই কোনো রকমভাবে সদিচ্ছা দেখায়নি। এখন এই অঞ্চলের এই অর্থনৈতিক পরিবেশ ঠিক কী কারণে খারাপ তা জানার জন্য আমাদেরকে একটু এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আসলে বন্ধুরা পানামা এই দেশটি অতীতে কলম্বিয়ার অধীনে ছিল, কিন্তু এখানে একটি বড় সমস্যা হলো এটাই যে এই পানামার সাথে কলম্বিয়ার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। যেহেতু পানামা এবং কলম্বিয়ার মাঝখানে এই দারিয়ান গ্যাপ অবস্থান করছে তাই কলম্বিয়াকে সি রুটের মাধ্যমে পানামার সাথে যোগাযোগ স্থাপন করতে হতো। আর এই যোগাযোগ ব্যবস্থার খামতিকে কাজে লাগিয়েই পানামা কলম্বিয়ার বিরুদ্ধে নিজেদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট শুরু করে। বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছিলাম যে সি ট্রেডের রাশ নিজেদের হাতে রাখার জন্য আমেরিকা অনেক আগে থেকেই পানামা খালের উপর ইন্টারেস্ট নিতে শুরু করেছিল। তাই কলম্বিয়ার বিরুদ্ধে এই ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে আমেরিকা পানামাকে দারুণভাবে সাহায্য করে, যার ফলে পানামা খুব সহজেই স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আর আমেরিকা প্রথম দেশ হিসেবে পানামাকে স্বীকৃতি দেয়। এরপর আমেরিকা পানামার কাছ থেকে এই স্থানটি 100 বছরের জন্য লিজ নিয়ে নেয়। আসলে আমেরিকা এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পানামা খাল একবার নির্মাণ হয়ে গেলে এই অঞ্চলের সি ট্রেডিংয়ের রাজ সম্পূর্ণভাবে তাদের হাতেই থাকবে, তাই তারা পুনরায় পানামা খালের কাজ শুরু করে দেয়। বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু একটি বেটার লাইফস্টাইল পাওয়ার আশায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ সাউথ আমেরিকা ছেড়ে নর্থ আমেরিকা প্রবেশ করার চেষ্টা করে থাকেন।
মূলত কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা থেকেই সবথেকে বেশি পরিমাণে মানুষ ভালো থাকার জন্য নর্থ আমেরিকায় এসে উপস্থিত হন। কিন্তু বর্তমানে আমেরিকা নিজেদের ইমিগ্রেশন সিস্টেমকে কড়াকড়ি করতে শুরু করেছে, যার ফলে আইনিভাবে এই অঞ্চলের মানুষ নর্থ আমেরিকাতে প্রবেশ করতে পারে না। তাই এই অঞ্চলের মানুষ এখন এই দারিয়ান গ্যাপের মাধ্যমে নর্থ আমেরিকাতে প্রবেশ করার চেষ্টা করে থাকেন। এখন যদি এই দারিয়ান গ্যাপের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো হয়, তাহলে এই মানুষজনের সংখ্যা আরও অনেকটাই বেড়ে যাবে। তখন এই মানুষজন নর্থ আমেরিকায় ঢুকে সেখানকার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করবে, আর এদের ফলে পানামা খাল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর কোনো চেষ্টা করা হয়নি। রাজনৈতিক ও সামাজিক কারণ। বন্ধুরা, আপনারা হয়তো একথা অনেকেই জানেন না, কিন্তু বাস্তবে কলম্বিয়া হলো ড্রাগস মাফিয়াদের স্বর্গরাজ্য। পৃথিবীর সবথেকে বেশি ড্রাগস সাপ্লাই কলম্বিয়ার মাধ্যমেই হয়ে থাকে, আর পৃথিবীর সবথেকে দুর্দান্ত ড্রাগস মাফিয়া এই কলম্বিয়াতেই পাওয়া যায়। এখন যদি এই দারিয়ান গ্যাপের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে সাউথ আমেরিকা থেকে আগত বিভিন্ন উদ্বাস্তু মানুষজনের সাথে সাথেই এই ড্রাগস মাফিয়ারাও নর্থ আমেরিকাতে ঢোকার চেষ্টা করবে। এখন যদি এই ড্রাগস মাফিয়ারা কোনোভাবে নর্থ আমেরিকাতে ঢুকে পড়ে, তাহলে নর্থ আমেরিকার সামাজিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়বে, আর সেক্ষেত্রে নর্থ আমেরিকার সাথে সাথে মেক্সিকোর মতো দেশগুলিও দারুণভাবে বিপদের সম্মুখীন হয়ে পড়বে। তাই এই সমস্ত কিছু বিষয়কে মাথায় রেখেই আমেরিকার মতো দেশগুলি এটা কখনোই চায় না যে দারিয়ান গ্যাপে কোনোরকমভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটুক। তো বন্ধুরা, এতক্ষণে তো আপনারা এটা শুনলেন যে ঠিক কী কারণের জন্য দারিয়ান গ্যাপে কোনোরকমভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করা হয় না। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটাই যে এত কিছুর পরেও এই দারিয়ান গ্যাপকে ক্রস করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করে থাকেন। এই মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই গরিব এবং নিম্নবিত্ত ঘর থেকে উঠে এসেছে। তারা যে সমস্ত দেশে বসবাস করে থাকেন সেই সমস্ত দেশের নিম্নতম নাগরিক ব্যবস্থা নেই। আসলে সাউথ আমেরিকার সমস্ত দেশই বর্তমানে দরিদ্রতা, ভুকমারি এবং কারাপশনের মধ্য দিয়ে নিজেদের দিন কাটাচ্ছে। তাই এই হতদরিদ্র মানুষেরা শুধুমাত্র একটু ভালোভাবে বাঁচার তাগিদেই এত বড় জীবনের ঝুঁকি নিয়ে এই দারিয়ান গ্যাপ পার করার চেষ্টা করে থাকেন। এই দারিয়ান গ্যাপ পার করার সময় এই গরিব এবং হতদরিদ্র মানুষদের মধ্যে অনেকেই ল্যান্ডস্লাইডিং, অনেকেই বিষাক্ত পোকামাকড় কামড়ে, অনেকেই ডাকাতির হাতে ইত্যাদি নানান কারণে নিজেদের প্রাণ হারিয়ে থাকেন। কিন্তু কোথাও না কোথাও এরা নিজেরাও জানেন যে তারা যদি এই দারিয়ান গ্যাপকে পার না করতে পারেন, তাহলে তারা একদিন না একদিন ঠিক মারা পড়বেন। মূলত একটু ভালোভাবে বাঁচার তাগিদেই এই গরিব মানুষগুলিকে নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয়। কিন্তু এরপরেও এরা নিশ্চিত হতে পারেন না যে তারা নর্থ আমেরিকাতে আদৌ পৌঁছাতে পারবে কিনা। আসলে নর্থ আমেরিকাতে সুস্থ স্বাভাবিকভাবে প্রবেশ করা কিন্তু এতটাও সহজ নয়, কারণ বর্তমানে আমেরিকা এই গরিব মানুষদের আটকানোর জন্য অনেক কঠিন নিয়মকানুন তৈরি করেছে। সত্যিই মানুষ খিদের জন্য কি না কি করতে পারে, রাইট? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।